এই পিঠাটাকে কে কে চেনেন আর কার অঞ্চলে কি নামে এই পিঠাটাকে ডাকা হয় কমেন্ট করে জানান। এই পিঠাটার নাম হচ্ছে তালের গড়গড়া পিঠা বরিশালের ভাষায়। বরিশালে আমরা এটাকে তালের জলাই পিঠাও বলে থাকি, তবে ইউটিউবে বা গুগলে দেখলাম এটাকে তালের গড়গড়া পিঠা বলা হয়। এখন আপনারা এটাকে কি নামে চেনেন কমেন্ট করে জানান। এই পিঠাটা বানানো খুবই সহজ, জাস্ট কয়েকটা উপকরণ থাকলে আপনি বানিয়ে নিতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো এই তালের গড়গড়া পিঠা সহজ একটি রেসিপি। সো দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার পেজে অথবা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করুন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি তালের রস, এরপরে এর সাথে দিয়ে দিব নারিকেল, এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, এরপরে লবণ, এরপরে ব্যবহার করতে হবে দুধ। তবে আপনারা এখানে গুঁড়া দুধ ব্যবহার করলে গরম পানিতে একটু গুলিয়ে দিতে পারেন, আবার এভাবে ডিরেক্ট দিলেও হয়, তবে ডিরেক্ট দিলে সাথে সাথে নেড়ে দিতে হবে। আর চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কোনো পরিমাণ বলছি না, এখানে আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন সেই টেস্ট অনুযায়ী আপনারা পরিমাণটাকে দিয়ে দিবেন। কেউ চিনি বেশি খায়, কেউ কম খায়, এজন্য আমরা পরিমাণ বললাম না। এরপরে পানিতে বলক চলে আসলে আপনারা এই পর্যায়ে চালের আটা অ্যাড করে দিবেন। এটাকে আপনারা যতটুকু আটা দিবেন সেই পরিমাণই পানি দিতে হবে। মোট কথা আপনারা যদি 1 কাপ আটা ব্যবহার করেন, চালের গুঁড়ো আর কি, আর তাহলে 1 কাপ পানি ব্যবহার করবেন। ওই তো লিকুইড দুধ অথবা পানি যেটাই দেন এরকম রেশিওতে ব্যবহার করলে আপনাদের আটার যে মিশ্রণটা এটা একদম পারফেক্ট হবে, বেশি নরমও হবে না আর একদম শক্তও হবে না। তো এই পর্যায়ে তালের সাথে আটাটাকে ভালো মতো মিক্সড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে পানি কম হলে এ পর্যায়ে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন, আর কম হলে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে নেবেন। এরপরে এটাকে ঢেকে দিতে হবে সেদ্ধ করার জন্য। আপনারা ভালো মতো মিশিয়ে এরপরে চুলার আঁচটাকে একদম লো করে দিবেন। এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এরপরে আপনারা দেখবেন যখন আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা উঠিয়ে একটা পরিষ্কার সারফেসের উপরে নিয়ে এটাকে ভালো মতো মেখে নিতে হবে, যাতে করে একদম নরম এবং সফট একটা ডো তৈরি হয়। আর এটাকে গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে যাতে করে একদম সুন্দর নরম হয়। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা মাখলে আর অতটা সুন্দর হবে না। এই ডোটা যত সুন্দর হবে পিঠাও তত সুন্দর হবে। এরপরে আমরা এই ডোটা সুন্দর মতো মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট করে বলের মতো নিয়ে নেব। আর এটা করার সময় আপনাদের যদি হাতে লেগে যাচ্ছে মনে হয় তবে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি খালি হাতে করতে পারছেন তবে তো আর তেল মাখানোর দরকার নেই। এই পিঠাটা বানানোর জন্য এরকম স্টেইনার দরকার হবে। এই স্টেইনারটা হয়তো সবার বাসায় আছে, এটা যদি না থাকে আপনাদের বাসায় তাহলে এরকম একটা কাটার তো অবশ্যই আপনাদের বাসায় থাকার কথা। এটার এই পোর্শনটা অথবা এই পোর্শনটা ব্যবহার করে পিঠাটাকে বানাতে পারবেন। আর তারপরে আমাদের দরকার হবে এরকম একটা ছিদ্রযুক্ত বাটি, অথবা আপনাদের ছিদ্রযুক্ত যে পাতিল থাকে যদি ছোট এরকম কড়াই টাইপের, সেটা নিলেও হবে, তবে এই বাটিটাকেই প্রেফার করব। এরপরে এই আটার যে ডোটা তৈরি করা হয়ে গেছে ছোট ছোট, এগুলো থেকে আমরা আমাদের পিঠার যে কাঙ্ক্ষিত আকৃতি বা শেপ সেটা দিয়ে নিব। তবে আপনারা যেটা থেকে আকৃতি দেন না কেন ওই সারফেসটার উপরে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে আপনাদের পিঠাটা ওই যে স্টেইনার অথবা এই কাটারটা যেটা সাজিয়ে দেন এটার সাথে লেগে যাবে না। আর দেওয়ার নিয়মটা হচ্ছে এরকম, জাস্ট আটার ওই ডোগুলোকে প্রথমে একটু লম্বাটে করে শেপ দিয়ে নেবেন। এরপরে আপনারা জাস্ট এই যে ডিজাইন করা যে জায়গাটা এটার সাথে হালকা একটু ঘষা দিলে আপনারা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন। এটাকে বেশি প্রেসার দিয়ে আবার ডিজাইন আনার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে। এটার আকৃতিটা মেইনলি গোলই থাকবে, জাস্ট চারপাশের যেই সমান সারফেসটা ওটা একটু ডিজাইন হবে, জাস্ট হালকা একটুখানি কার্ভ ডিজাইন হবে। এই যে আপনারা অনেকটা ওই যে পাস্তার যে ডিজাইনটা দেওয়া হয় ওরকম টাইপের ডিজাইন হবে। আমি আপনাদের সুবিধার্থে কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। আমরা প্রথমে দেখে নিলাম কাটারের সাহায্যে দেওয়া ডিজাইনটা, এরপর আমরা স্টেইনারের সাহায্যে কিভাবে দিবেন
এই যে দেখে নিলেন, জাস্ট একটা ঘষা দিলেই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এই স্টেইনারের সাথে আমরা ডিজাইনটা আনার জন্য কিন্তু স্টেইনারের গায়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিল। এরপরে আমাদের সবগুলো পিঠা এই যে বানানো শেষ। তবে ওই কাটারটা দিয়ে যদি আপনারা ডিজাইনটা করেন ওটা বেশি সুন্দর হয় স্টেইনারের থেকেও। এবার আমরা পিঠাগুলোকে রান্না করার পালা। এটা রান্না করব বলতে এটাকে ভাপে একটু সিদ্ধ করতে হবে। এই পিঠাগুলোর ডিজাইনগুলো আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম রান্নাঘরে। বানানোর আগেই আমরা পাতিলে একটু পানি দিয়েছিলাম গরম, যাতে করে এটার বানাতে বানাতে পানিটা ফুটে যায়। আর পাতিলের পানির ভেতরে আপনারা যদি একটা লোহার কোনো একটা কিছু দিয়ে রাখেন তাহলে পানিটা উপরের দিকে উঠবে না, পিঠাটার গায়ে লেগে যাবে না ফুটলেও। এরপরে আপনারা পাতিলের ওপরে সেই যে ছিদ্রযুক্ত বাটিটা আছে যেটার উপর আমরা ভাপে দিব, সেরকম বাটিটাকে বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের কাছে এটার কোনো ঢাকনা ছিল না বিধায় ছোট্ট একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর আমরা কিন্তু বাটিটার গায়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এই ছিদ্রযুক্ত বাটিটার, যাতে করে পিঠাটা লেগে না যায়। তো পিঠাটাকে আমরা প্রায় 40 মিনিটের মতো দমে রেখেছিলাম। এরপরে এই ছিল পিঠাটার ফাইনাল অবস্থা তোলার পরে। এখনও পিঠার গা থেকে ধোঁয়া উঠছে। এরপর আপনারা পিঠাটাকে ঠান্ডা করে খেয়ে নিতে পারবেন। পিঠাটা ঠান্ডা হলে একটু শক্ত হবে। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আর কারা কারা আগে থেকে এটা রেসিপি জানতেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।